ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ ক্লাস। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো। উপস্থাপনায় আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি চতুর্থ পর্ব মেকানিক্যাল টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বিষয়টি প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। আমার আজকের আলোচ্য বিষয় পাওয়ার অ্যান্ড এনার্জি, কাজ, ক্ষমতা ও শক্তি। আমি আজকে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং এই সংক্রান্ত কিছু প্রমাণ নিয়ে আলোচনা করব। প্রথমে কাজ সম্পর্কে তোমরা সকলে অবহিত আছো। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির সরণ ঘটে তবে তাকে কাজ বলা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি বক্স, যার উপর এফ বল প্রয়োগ করার ফলে এই বস্তুটা কিছু দূর সরে গিয়েছে, অর্থাৎ এর সরণ হয়েছে এস। তাহলে এফ বল প্রয়োগ করার ফলে এস সরণ হয়েছে, তাহলে কাজ সমান কি হবে? কাজের সংজ্ঞা থেকে আমরা জানছি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির সরণ ঘটে, অর্থাৎ কিছুটা দূরত্ব অতিক্রম করে, তাহলে তাই হবে কাজ। তাহলে ডাব্লু, যেহেতু কাজের ইংলিশ হচ্ছে ওয়ার্ক, এই কারণে কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ডাব্লু সমান হচ্ছে এফ ইন্টু এস। কাজের একক। কাজের দুই ধরনের একক রয়েছে, পরম একক এবং অভিকর্ষী একক। তো সিজিএস পদ্ধতিতে পরম একক হচ্ছে কাজের আর্গ এবং অভিকর্ষী একক গ্রাম সেন্টিমিটার। এমটিএস পদ্ধতিতে কাজের পরম একক কেজি মিটার, অভিকর্ষীয় একক পদ্ধতিতেও একই কেজি মিটার। এসআই পদ্ধতিতে কাজের একক হচ্ছে জুল এবং অভিকর্ষীয় একক হচ্ছে নিউটন মিটার। তো এককগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, কারণ অঙ্ক করার সময় এককগুলো কাজে লাগবে এবং ভবিষ্যতে ডুয়েট অ্যাডমিশনেও যেহেতু এই টাইপের অঙ্কগুলো এসে থাকে কাজ থেকেও, তো এই কারণে একক সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা আবশ্যক। ক্ষমতা। বলের দ্বারা বস্তুর উপর কাজ করার হারকেই আমরা জানি যে ক্ষমতা বলে। কাজ করার হারটাই হচ্ছে ক্ষমতা। যদি টি সময়ে ডাব্লিউ কাজ হয়ে থাকে তবে ক্ষমতা পি সমান হচ্ছে ডাব্লিউ ভাগ টি। শক্তি। কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, যেমন তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি ইত্যাদি। শক্তির একক ও কাজের একক হচ্ছে একই। ক্ষমতার একক। ক্ষমতারও দুই ধরনের একক রয়েছে, পরম একক এবং অভিকর্ষীয় একক। সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক হচ্ছে আর্গ পার সেকেন্ড এবং অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। যেহেতু এখানে বলা হচ্ছে যে কাজ করার হার, সেটাই হচ্ছে কি ক্ষমতা, সুতরাং কাজ এবং ডিভাইড বাই সময়ের এককটাই হচ্ছে ক্ষমতার একক। এমকেএস পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এবং অভিকর্ষীয় একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড এবং জুল পার সেকেন্ডটাকেই বলা হচ্ছে কি ওয়াট। তাহলে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড বা ওয়াট এবং অভিকর্ষীয় একক হচ্ছে নিউটন মিটার পার সেকেন্ড। ঘূর্ণন দ্বারা কৃত কাজের ব্যাখ্যা। যদি একটি বস্তু ঘুরে তাহলে কৃত কাজের পরিমাণটা কি হবে তার ব্যাখ্যা। মনে করি এখানে এ, বি এবং সি হচ্ছে একটি চাকা। এর যে হাতলটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এটার ব্যাসার্ধ হচ্ছে আর। এখন একটি বল এফ হাতল ও সি এর উপর সমকোণে সি বিন্দুতে প্রয়োগ করা হলে হাতলটি চক্রাকারে ঘুরবে এবং এক পাক ঘূর্ণনে কাজের পরিমাণটা কি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এ বি সি, এটা একটা কি চাকা, এর হাতলের দৈর্ঘ্য হচ্ছে আর। এখন এই সি বিন্দুর উপরে যদি আমরা এফ বলটা প্রয়োগ করি সমকোণে, তাহলে এটা কি হবে, ঘুরবে এবং এক পাক ঘূর্ণনে কাজের পরিমাণটা হবে, আমরা জানি কাজ সমান হচ্ছে কি ডাব্লিউ ইকুয়াল টু বল ইন্টু সরণ। তাহলে এইটা যেহেতু হচ্ছে কি চাকাটা হচ্ছে বৃত্তাকার, সুতরাং এটার পরিধিটাই হচ্ছে এর দূরত্ব।
তাহলে এর সরণটা এস সমান কি হবে 2 পাই আর, যেহেতু পরিধি সমান আমরা জানি 2 পাই আর, তাহলে বল হচ্ছে এফ ইন্টু এর পরিধি, পরিধিটাই হচ্ছে কি তাহলে এক পাক ঘুরবে, তার মানে কি এটা পরিধি। তাহলে আমরা জানি বৃত্তের পরিধি কি 2 পাই আর, তাহলে এর এস সমান হচ্ছে 2 পাই আর, তাহলে বল ইন্টু সরণ সমান হচ্ছে এফ ইন্টু এস, তাহলে এস সমান হচ্ছে 2 পাই আর। বা ডাব্লিউ সমান, আমরা এটাকে একটু সাজাই নিলাম, এই 2 পাইটাকে সামনে নিয়ে নিছি, এখানে এফ আর। কিন্তু আমরা জানি টর্ক টাও, এখানে টর্ককে কি দ্বারাও প্রকাশ করা যায়, আবার টাও দ্বারাও প্রকাশ করা যায়। তো টাওটা হচ্ছে অনেকটা ছোট হাতের টি এর মতো, এটাকে বলা হচ্ছে, যেহেতু গ্রিক অক্ষর এটার নাম হচ্ছে টাও। তো টর্ককে আমরা টাও দ্বারা প্রকাশ করতে পারি অথবা বড় হাতের টি দ্বারাও প্রকাশ করতে পারি। তো টর্ক বলা হচ্ছে যে বল ইন্টু অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব। আমরা জানি টর্ক টাও সমান হচ্ছে বল ইন্টু অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব। তাহলে টাও সমান হচ্ছে কি এফ, আর অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব, তাহলে অক্ষ থেকে এই প্রয়োগ বিন্দুর দূরত্ব এটা হচ্ছে কি আর, এফ ইন্টু আর। অতএব ডাব্লিউ সমান, এখান করে আমরা এফ আর এর মানটা পেয়ে গেলাম, এফ আর এর মানটা কি টাও। তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু 2 পাই টাও বা 2 পাই টি, বড় হাতের টি দিতে হবে টর্কের জন্য, অথবা টাও দিতে হবে। অতএব এন সংখ্যক ঘূর্ণনে মোট কাজের পরিমাণ, এন সংখ্যক ঘূর্ণন, এটা কম হতে পারে বেশি হতে পারে, এই জন্য এটা আমরা এন সংখ্যক ঘূর্ণন ধরে নিয়েছি, ঘূর্ণন সংখ্যা, এখানে এনটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা, সমান হচ্ছে এন সংখ্যক ঘূর্ণনে কত হবে কাজের পরিমাণ, যেহেতু 2 পাই টাও আমরা পেয়েছিলাম, তাহলে এন সংখ্যক ঘূর্ণনে হয়ে যাবে, এর সাথে এন গুণ হয়ে যাবে, ডাব্লিউ সমান হচ্ছে 2 পাই এন টাও। অর্থাৎ ডাব্লিউ সমান হচ্ছে 2 পাই, এনটা হচ্ছে কি ঘূর্ণন সংখ্যা এবং টাওটা হচ্ছে টর্ক। তাহলে ঘূর্ণন দ্বারা কিন্তু কাজ হবে ডাব্লিউ সমান 2 পাই এন টাও বা 2 পাই এন টি। অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা এই শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। যান্ত্রিক ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে অশ্ব ক্ষমতা। গাণিতিকভাবে এক অশ্ব ক্ষমতা সমান হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। এক অশ্ব ক্ষমতা সমান হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড বা 33,000 ফুট পাউন্ড পার মিনিট। এখানে সেকেন্ডকে মিনিটে পরিণত করা হয়েছে। 75 কেজি মিটার পার সেকেন্ড, এখানে ফুট পাউন্ডকে আবার কেজি মিটারে পরিণত করা হয়েছে, তাহলে হচ্ছে 75 কেজি মিটার পার সেকেন্ড। আবার সেকেন্ডকে আমরা মিনিটে নিয়ে চলে আসছি, তাহলে হচ্ছে 4500 কেজি মিটার পার মিনিট। অর্থাৎ এক এক ফরম্যাটে এই অশ্ব ক্ষমতাটা হচ্ছে এক এক রকম। তো এটাকে যদি আবার ওয়াটে প্রকাশ করা হয় কেজি মিটার পার মিনিটকে, তাহলে চলে আসছে কি 746 ওয়াট। এখানে জুল পার সেকেন্ড, এখানে কেজি মিটারকে পরিণত করা হয়েছে জুলে এবং মিনিটকে পরিণত করা হয়েছে সেকেন্ডে। জুল পার সেকেন্ড এবং জুল পার সেকেন্ডটি হচ্ছে ওয়াট, সমান হচ্ছে 746 ওয়াট। আমরা এটা সবাই জানি কম বেশি যে 1 এইচপি সমান হচ্ছে 746 ওয়াট। তো অতএব প্রতি সেকেন্ডে 75 কেজি মিটার বা প্রতি মিনিটে 4500 কেজি মিটার কাজ করার ক্ষমতাকেই 1 এইচপি বলে। তাহলে এক অশ্ব ক্ষমতা হচ্ছে কি যে প্রতি সেকেন্ডে 75 কেজি মিটার বা প্রতি মিনিটে, যেহেতু এটা 75 কেজি মিটার আছে সেকেন্ডে, এই কারণে এখানে নিয়েছি আমরা প্রতি সেকেন্ডে, আর এটা হচ্ছে প্রতি মিনিটে 4500 কেজি মিটার কাজ করার ক্ষমতাটাই হচ্ছে 1 এইচপি বা 1 হর্স পাওয়ার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে এই কনভার্টটা ভালোভাবে দেখে নিতে হবে, এক একক থেকে কিভাবে আর এক এককে পরিণত করতে হয়, কারণ বিভিন্ন এককে অশ্ব ক্ষমতা বিভিন্ন রকম দেয়া আছে। ইন্টিগ্রেটেড হর্স পাওয়ার বা সূচিত অশ্ব ক্ষমতা। ইঞ্জিন সিলিন্ডারের ভিতর উৎপন্ন ইঞ্জিনের প্রকৃত ক্ষমতাকে সূচিত অশ্ব ক্ষমতা বলে বা আইএসপি বলে। অর্থাৎ ইঞ্জিন সিলিন্ডারে যে প্রকৃত ক্ষমতাটা উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে সূচিত অশ্ব ক্ষমতা বা আইএসপি। ব্রেক হর্স পাওয়ার। ইঞ্জিন সিলিন্ডারের উৎপন্ন ক্ষমতার অপচয় বাদে অবশিষ্ট অশ্ব ক্ষমতাকে ব্রেক অশ্ব ক্ষমতা বলে। অর্থাৎ যে পরিমাণ অপচয় হয়, তাহলে যে প্রকৃত থেকে ইঞ্জিন সিলিন্ডারে উৎপন্ন ক্ষমতার অপচয় বাদে, অপচয়টুকু বাদ দিলে অবশিষ্ট যে অশ্ব ক্ষমতাটা থাকে সেটাকে বলা হচ্ছে ব্রেক হর্স পাওয়ার বা ব্রেক অশ্ব ক্ষমতা। ঘর্ষণজনিত অশ্ব ক্ষমতা বা এফএইচপি, ফ্রিকশনাল
হর্স পাওয়ার। ইঞ্জিনে উৎপাদিত সকল শক্তি কাজে ব্যবহার করা যায় না। সকল শক্তি কাজে ব্যবহার করা যায় না। কিছু শক্তি ঘর্ষণজনিত কারণে লস হয়, ফ্রিকশনের কারণে কিছু লস হয়ে যায়। তো ইঞ্জিনের এই লস হওয়া শক্তিকে ঘর্ষণজনিত অশ্ব ক্ষমতা বা ফ্রিকশনাল হর্স পাওয়ার বলে। অর্থাৎ ইঞ্জিনে যে শক্তিটা ঘর্ষণের কারণে ক্ষয়প্রাপ্ত হয় বা লস হয় সেটাকেই বলা হচ্ছে ফ্রিকশনাল হর্স পাওয়ার বা ঘর্ষণজনিত অশ্ব ক্ষমতা। তাহলে গাণিতিকভাবে ফ্রিকশনাল হর্স পাওয়ার বা এফএইচপি সমান হবে আইএইচপি মাইনাস বিএইচপি। অর্থাৎ প্রকৃত যে ক্ষমতা সেটা থেকে যদি আমরা ব্রেক অশ্ব ক্ষমতাটা বাদ দেই তাহলে আমরা ফ্রিকশনাল হর্স পাওয়ারটা পেয়ে যাবো, যে কতটুকু অপচয় হয়েছে বা কতটুকু ক্ষমতা আমার লস হয়েছে। ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা বা কর্মদক্ষতা, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইঞ্জিনের কর্মক্ষমতা, ব্রেক অশ্ব ক্ষমতা ও সূচিত অশ্ব ক্ষমতা এর অনুপাতকেই ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা বা কর্মদক্ষতা বলে। অর্থাৎ যান্ত্রিক দক্ষতা সমান হচ্ছে কি ব্রেক হর্স পাওয়ার বা বিএইচপি ডিভাইড বাই আইএইচপি। তাহলে বিএইচপি এবং আইএইচপি ব্রেক হর্স পাওয়ার এবং ইন্ডিকেটেড হর্স পাওয়ারের অনুপাতকেই বলা হচ্ছে ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা। এখন আমরা একটি প্রমাণ দেখবো যে দেখাও যে আইএইচপি বা ইন্ডিকেটেড হর্স পাওয়ার ইকুয়াল টু পিল্যান ডিভাইড বাই 4500, যেখানে অক্ষরগুলো প্রচলিত অর্থ বহন করে। তাহলে এখানে আমরা মনে করি যে সিলিন্ডারের গড় কার্যকরী চাপ পি, পিটা হচ্ছে সিলিন্ডারের গড় কার্যকরী চাপ। পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, স্ট্রোক দৈর্ঘ্য এল, প্রতি মিনিটে স্ট্রোক সংখ্যা এন, পিস্টনের উপর মোট বল, মোট বল সমান কি হবে? তো আমরা চাপের সংজ্ঞা থেকে জানি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই বলা হচ্ছে চাপ। অর্থাৎ চাপকে প্রকাশ করা হয় কি প্রেসার পি দ্বারা। পি ইকুয়াল টু হচ্ছে কি একক ক্ষেত্রফল, তার মানে হচ্ছে কি এরিয়া, এর উপর প্রযুক্ত বল, তার মানে হচ্ছে কি এফ। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই বলা হচ্ছে চাপ। তাহলে বল সমান কি হবে? তো এখানে আমরা নিয়েছি পিস্টনের উপর মোট বল, তাহলে এই বল এফ সমান হয়ে যাবে কি এই আড়াআড়ি গুণ, অর্থাৎ চাপ ইন্টু ক্ষেত্রফল। সুতরাং আমরা এখানে পেলাম যে পিস্টনের উপর মোট বল সমান হচ্ছে গড় কার্যকরী চাপ ইন্টু ক্ষেত্রফল, এই পি ইন্টু এ সমান হচ্ছে পি ইন্টু এ। প্রতি স্ট্রোকে কাজের পরিমাণ, তাহলে কাজের পরিমাণটা কি হবে? কাজের পরিমাণ হচ্ছে আমরা জানি কাজ সমান কি এফ ইন্টু এস। তাহলে এখানে এফটা হচ্ছে মোট বল এবং এস যেহেতু হচ্ছে দূরত্ব বা স্ট্রোক দৈর্ঘ্য এখানে আমরা বলছি এর ক্ষেত্রে। তাহলে মোট বলটা হচ্ছে এখানে আমরা পেয়ে গেছি মোট বলটা পি ইন্টু এ, এই মোট বলটা আমরা পেয়ে গেছি পি ইন্টু এ। এই পি ইন্টু এ ইন্টু স্ট্রোক দৈর্ঘ্য আমরা নিয়েছি কি এল, তাহলে পি এ এল আমরা পেয়ে গেলাম। এখন এন স্ট্রোকে, এন সংখ্যক স্ট্রোকে কাজের পরিমাণ হবে কি মোট বল ইন্টু স্ট্রোক দৈর্ঘ্য। তাহলে এখানে পি ইন্টু এ ইন্টু এল এটা আমরা পেয়ে গেছিলাম প্রতি স্ট্রোকের কাজের পরিমাণ। তাহলে এন স্ট্রোকের কাজের পরিমাণ কি হবে? এর সাথে এনটা গুণ হয়ে যাবে, অর্থাৎ পি ল্যাব। অতএব আইএইচপি সমান আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেটেড হর্স পাওয়ার ইকুয়াল টু পি ল্যান ডিভাইড বাই 4500। এটা হচ্ছে যে প্রতি মিনিটে যে কাজের পরিমাণ আমরা হিসাব করেছিলাম 4500 কেজি মিটার পার মিনিট, এক্ষেত্রে হচ্ছে প্রতি মিনিটে, এই কারণে আমরা প্রতি মিনিটে কাজের পরিমাণ, এই কারণে আমরা এখানে 4500টা নিয়ে নিয়েছি। তো এটা নোট আমরা সাইডে লিখে দিতে পারি যে প্রতি মিনিটে কাজের পরিমাণ প্রতি মিনিটে। তো আইএসপি সমান হচ্ছে পি ল্যান ডিভাইড বাই 4500। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দেখাতে বলা হয়েছিল। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটি হচ্ছে স্থিতিশক্তি এবং অপরটি হচ্ছে গতিশক্তি। স্থিতিশক্তি অবস্থানের কারণে বস্তুর ভিতরে যে শক্তি সঞ্চিত থাকে, একটা বস্তুর ভিতরে যে শক্তি সঞ্চিত থাকে তাকে বলা হচ্ছে স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জির বাংলা হচ্ছে স্থিতিশক্তি, এই কারণে স্থিতিশক্তিকে পিই দ্বারা প্রকাশ করা হয়। তো স্থিতিশক্তি পিই বা পটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে mgh। গতিশক্তি গতিশীল অবস্থায় বস্তুতে যে এনার্জি বা শক্তি পাওয়া যায় তাকে গতিশক্তি বলে। যখন বস্তুটি গতিশীল অবস্থায় থাকে তখন যে শক্তিটা পাওয়া যায় সেটাই হচ্ছে গতিশক্তি। আমরা নেক্সট স্লাইডে এই সংক্রান্ত প্রমাণ দেখব। গতিশক্তি
সূত্র নিরূপণ বা ফর্মুলাটা কিভাবে আসছে। তো মনে করি যে এখানে একটি এম ভর বিশিষ্ট একটি বস্তু ভি আদি বেগে চলছে, তাহলে আমরা এই কথাটি মনে রাখি যে ভি আদি বেগে চলছে। এখানে এম ভরের একটি বস্তু কি ভি আদি বেগে যাচ্ছে, তো তাহলে এখন এই গতির বিপরীত দিক থেকে এফ বল প্রয়োগ করায় এফ মন্দনের সৃষ্টি হয় এবং বস্তুটি এস দ্রুত অতিক্রম করার পর থেমে যায়। তো যখন এই যে এদিকে যাচ্ছে, তো এই গতির বিপরীত দিক থেকে এদিক থেকে যখন একটা এফ বল প্রয়োগ করা হয় তখন এই বস্তুটি থেমে যায় এবং এস দূরত্ব অতিক্রম করে। এই যেখানে এর অতিক্রান্ত দূরত্বটা হয় কত, এস। তো এস দূরত্ব অতিক্রম করার পরে এইখানে যে এর বেগ ভিটা হয়ে যাবে কি, ভিটা হয়ে যাবে 0। এখানে শেষ বেগ সমান হয়েছে 0, যেহেতু একটি বস্তু এম আদি বেগে চলার পর এফ বল প্রয়োগ করার ফলে এফ মন্দনের সৃষ্টি হয় এবং এস দূরত্ব অতিক্রম করার পর বস্তুটি থেমে যায়। সুতরাং থেমে যাওয়ার কারণে শেষ বেগটা হয়ে যাবে ভি ইকুয়াল টু 0। এখন গতিশক্তি সমান হচ্ছে কি, বল ইন্টু সরণ। তো গতিশক্তিকে প্রকাশ করা হচ্ছে কে ই দ্বারা। গতিশক্তির ইংলিশ হচ্ছে কাইনেটিক এনার্জি, এই কারণে গতিশক্তিকে প্রকাশ করা হচ্ছে কে ই দ্বারা। তাহলে বল ইন্টু সরণ, বল হচ্ছে এফ ইন্টু সরণ হচ্ছে এস, কে ই সমান হচ্ছে এফ ইন্টু এস। তো মন্দনের ক্ষেত্রে একটি ফর্মুলা, পরিচিত ফর্মুলা আমরা সবাই জানি যে শেষ বেগ স্কোয়ার ইকুয়াল টু আদি বেগ স্কোয়ার মাইনাস 2 ইন্টু মন্দন ইন্টু দূরত্ব, বা ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2f s। এই সূত্রটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2f s। এখানে ভি হচ্ছে শেষ বেগ, ইউ আদি বেগ, এফটা হচ্ছে মন্দন, এস হচ্ছে দূরত্ব। ত্বরণ থাকলে আমরা নিতাম এখানে এ নিতাম। এর আগে আমরা হাই স্কুলে বা এসএসসিতে আমরা ভি স্কোয়ার সমান ই স্কোয়ার মাইনাস 2as এরকম ফরম্যাটে পড়েছি। এখানে যেহেতু আমরা মন্দন নিয়েছি কারণ এফ নিয়েছি। তো এখানে বলা হচ্ছে যে একটি বস্তু এম ভর বিশিষ্ট যেটা ভি আদি বেগে চলছে এবং এস দূরত্ব অতিক্রম করার পর এটা থেমে যাচ্ছে, তাহলে শেষ বেগটা হয়ে গেছে আমরা দেখালাম যে 0। এবং এইটা যেহেতু ভি আদি বেগে চলছে, এখানে আদি বেগটা আমরা এর আগে স্লাইডে দেখাইছি যে ভি আদি বেগে চলছে, এই কারণে ইউ সমান অর্থাৎ আদি বেগ সমান আমরা নিয়েছি এখানে ভি। তাহলে এই শেষ বেগ ভি সমান এখানে আমরা কি বসাইলাম, 0। যেহেতু শেষ বেগটা কোথায় হবে, এখানে ভি সমান কি 0 না, অবশ্যই 0, যেহেতু বস্তুটি থেমে যাচ্ছে। আর এই বস্তুটি চলছে ইউ আদি বেগ, ইউ হচ্ছে কি আদি বেগ, এবং আমরা এটাকে নিয়েছি যে এটা ভি আদি বেগে চলছে। তাহলে ইউ এর মানটা এখানে আমরা বসাইছি ভি, আর ভি এর মানটা হচ্ছে 0। তাহলে এই বিষয়টি মনে রাখতে হবে, ভি শেষ বেগ হয়ে যাচ্ছে 0 এবং বস্তুটি ভি আদি বেগে চলতেছে, এই কারণে ইউ এর মান নিয়েছি ভি মাইনাস 2fs। তাহলে 2fs কে এক পাশে পার করে দিলাম, যেহেতু এটা মাইনাস আছে, তাহলে এখানে ভি স্কয়ার থাকলো, এটাকে যদি এদিকে পার করে দিই তাহলে হয়ে গেল 2fs পজিটিভ। তাহলে এর সমান কি হবে, ভি স্কয়ার ডিভাইডেড বাই 2f। এখন আমরা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সমান আমরা জানি এফ ইন্টু এস বা এফএস। তাহলে এখানে এই এস এর মানটা আমরা এখান করে বের করে নিয়েছি, এটি হচ্ছে এস এর মান ভি স্কয়ার ভাগ 2f। তাহলে এফ ইন্টু এস এর জায়গায় ভি স্কয়ার ভাগ 2f। আবার আমরা জানি যে এফ সমান হচ্ছে এম এ, এফ সমান আমরা কি এম এ জানি, তো এটা হচ্ছে ত্বরণ আর এফটা হচ্ছে কি মন্দন। তাহলে এফ সমান এম ছোট হাতের এফ। তাহলে এই এফ এর মানটা আমরা এই মানটি এখানে বসাই দিব, এই মানটি এম এফ, এই এম এফ মানটি এই এফ এর জায়গায় বসাই দিব। তাহলে এফ এর জায়গায় যদি বসাই তাহলে হচ্ছে এম এফ, আর এই ভি স্কয়ার ভাগ 2f, এই ভি স্কয়ার ভাগ 2f এটা এখানে থেকে গেল। তাহলে এখান থেকে এই এফ এবং এখান থেকে এই এফ যদি আমরা কাটাই দিই তাহলে থাকবে এম ভি স্কয়ার ডিভাইড বাই 2। এটাকে যদি আমরা সাজায় লিখি তো কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তো এসএসসির বইয়ে সাধারণত থাকে যে ইকে সমান হাফ এম ভি স্কয়ার, তো এটা যেহেতু কাইনেটিক এনার্জি এই জন্য আমরা লিখেছি কে ই বা গতিশক্তি কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার বা এম ভি স্কয়ার ভাগ 2। তাহলে গতিশক্তি আমরা ফর্মুলা প্রতিপাদন করতে পারলাম।
যদিও এটা পূর্বের ক্লাসে করা, তো তারপরেও চর্চার জন্য এটা জেনে রাখা ভালো। শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র এসএসসিতে আলোচনা হয়েছে, যে আমরা জানি শক্তিকে সাধারণত, শক্তি হচ্ছে কি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা যায়, অর্থাৎ শক্তি হচ্ছে রূপান্তরযোগ্য। তো শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ বা স্থিতি ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি এম ভর বিশিষ্ট একটি বস্তু, এই বস্তুটি হচ্ছে এম ভর বিশিষ্ট। তো এইচ উচ্চতায় পি বিন্দুতে উঠানো হলো। এই এম ভর বিশিষ্ট বস্তুকে এইচ উচ্চতায় পি বিন্দুতে উঠানো হলো। এই অবস্থায় এখানে যে শক্তিটা জমা থাকে, এখানে যে শক্তিটি জমা থাকে সম্পূর্ণটাই হচ্ছে কি স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি। পিই বা পটেনশিয়াল এনার্জি। ওকে, তাহলে এই স্থিতি শক্তির পরিমাণ পটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে কি স্থিতি শক্তি পিই সমান হচ্ছে আমরা জানি mgh। এবং গতিশক্তি, এখন এই এম ভর বস্তুটিকে এইচ উচ্চতায় পি বিন্দুতে উঠানো হয়েছে, তাহলে এখানে এটা পি বিন্দুতে স্থির অবস্থায় যেহেতু আছে, এখানে গতিশক্তি হয়ে যাবে কি 0। পি বিন্দুতে মোট শক্তি কি হবে, স্থিতি শক্তি এবং গতিশক্তি, তাহলে mgh প্লাস 0 ইকুয়াল টু mgh, অর্থাৎ এই পি বিন্দুতে যে শক্তিটা সেটা সমস্তটাই হচ্ছে, এখানে আমরা যেহেতু লিখে দিয়েছি সমস্ত বা পুরো শক্তিটাই হচ্ছে স্থিতি শক্তি, যেহেতু গতিশক্তি এখানে 0, তাহলে পি সমান হচ্ছে mgh, অর্থাৎ পি বিন্দুর শক্তি হচ্ছে কি mgh, পি সমান হচ্ছে mgh। এখানে হচ্ছে কি শক্তির পরিমাণ হচ্ছে mgh। ওকে, তাহলে এখন যদি পি বিন্দু থেকে এক্স নিচে, এখানে এই যে পি বিন্দু থেকে এক্স নিচে এখানে কিউ বিন্দুতে আসে, তাহলে এর বেগ হয়ে যাচ্ছে কি ভি। গতিসূত্র থেকে আমরা জানি যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gx, বা এখানে যেহেতু পি বিন্দু থেকে আসছে, তাহলে পি বিন্দুতে স্থির অবস্থায় ছিল, তাহলে এখানে আদিবেগটা অবশ্যই হয়ে যাবে, আদিবেগ ইউ সমান হয়ে যাচ্ছে কি, আদিবেগ ইউ সমান হয়ে যাচ্ছে 0। তাহলে ভি স্কয়ার সমান হচ্ছে 0 স্কয়ার প্লাস 2gx, তো ভি স্কয়ার সমান পেলাম 2gx। এখন কি বিন্দুতে গতিশক্তি, গতিশক্তি সূত্র আমরা জানি কি হাফ এম ভি স্কয়ার বা এম ভি স্কয়ার ভাগ 2, তাহলে এখানে এই যে ভি স্কয়ারের মানটা হচ্ছে কি 2gx, এই যে এখানে যে ভি স্কয়ার আছে, এই ভি স্কয়ার মানটা আমরা পেলাম এখানে কি 2gx, তাহলে 2gx টাকে এখানে বসাই দিই, আর এই এমটা এখানে ছিল, তাহলে হচ্ছে 2gmx ভাগ 2, এখানে জাস্ট এই ভি স্কয়ারের মানটা আমরা বসাই দিয়েছি, তাহলে হচ্ছে 2gx, আর এখানে ছিল m, এই কারণে 2gmx একটু সাজিয়ে লেখানো হয়েছে, তাহলে হচ্ছে 2 হাফ এম ভি স্কয়ার যেহেতু ছিল বা এম ভি স্কয়ার ভাগ 2, এখানে ভি স্কয়ারের মানটা আমরা শুধু বসাই দিয়েছি, থাকে 2gmx ডিভাইড বাই 2। ওকে, তাহলে এখান থেকে কি হবে 2 এবং এই 2 কেটে যাবে, তাহলে থাকবে কি mgx, gmx ছিল, এটাকে আমরা সাজিয়ে লিখেছি mgx। এখন কিউ বিন্দুতে স্থিতি শক্তি, এই যে কিউ বিন্দু আছে, এই কিউ বিন্দুতে স্থিতি শক্তিটা কি হবে, তা আমরা জানি স্থিতি শক্তি ফর্মুলা পিই সমান হচ্ছে কি mgh, কিন্তু এখান থেকে এই হাইটটা কত, এই পুরো হাইটটা হচ্ছে h, এখান থেকে এই হাইটটুক হচ্ছে এই x, আচ্ছা পুরোটি হচ্ছে কত h, আর এইটুক হচ্ছে x, তাহলে এইখান থেকে এইটুক কত হবে এটা আমরা জানি, এখানে লেখা আছে h মাইনাস x, যেহেতু পুরোটাই হচ্ছে h, কিউ থেকে পি এর দূরত্ব হচ্ছে x, তাহলে এই ভূপৃষ্ঠ থেকে এই কিউ পর্যন্ত দূরত্বটা হচ্ছে h মাইনাস x। তো স্থিতি শক্তির ফর্মুলা যেহেতু হচ্ছে mgh, তাহলে এখানে h এর জায়গায় আমরা নিলাম কি h মাইনাস x, এটা হচ্ছে স্থিতি শক্তির পরিমাণ। তাহলে কিউ বিন্দুতে মোট শক্তি কত হবে, তাহলে এখানে দুই ধরনের শক্তি আছে, একটা হচ্ছে স্থিতি শক্তি এবং গতিশক্তি। তো স্থিতি শক্তি হচ্ছে mgh মাইনাস x এবং গতিশক্তি হচ্ছে mgx। আগের স্লাইডে আমরা গতিশক্তিটা বের করে নিয়েছিলাম, তাহলে mgh মাইনাস mgx, mg টা h এর সাথে এবং x এর সাথে গুণ হয়ে গেল, এখানে ছিল mgx,
তাহলে এখান থেকে mgx এবং প্লাস mgx এবং মাইনাস mgx কেটে গেল, থাকে mgh। তাহলে আমরা এখানে কি পেলাম? এখানে পেলাম যে পি বিন্দুতে স্থিতিশক্তি কত ছিল? mgh, এবং কিউ বিন্দুতেও শক্তিটা একই থাকছে, পেলাম কত? mgh। তাহলে এ থেকে বোঝা যায় যে পড়ন্ত বস্তুর পতনের পথে যে কোনো অবস্থানে এর মোট শক্তি সমান থাকে। অর্থাৎ একটি বস্তু যখন একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ে যায় তখন যে কোনো অবস্থানে এর যে শক্তি, স্থিতি শক্তি, এটা হচ্ছে কি হয়? সমান থাকে। পড়ন্ত বস্তুর পতনের পথে যে কোনো অবস্থানে এর মোট শক্তি সমান থাকে। তাহলে এই প্রমাণটি আমরা প্রতিপাদন করতে পারলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। যদিও এই বিষয়টি তোমাদের পূর্বেরই পড়া ছিল, যেহেতু এসএসসিতে কাজ ক্ষমতা শক্তি সম্পর্কে আলোচনা রয়েছে এবং তোমাদের ফিজিক্স বইয়েও, পলিটেকনিকেও তোমরা ফিজিক্স বইয়ে কাজ শক্তি ক্ষমতা সম্পর্কে আবার পড়েছো। সুতরাং এই বিষয়গুলো জটিল হওয়ার কথা না, তারপরেও দীর্ঘদিন পরে যেহেতু আবার পড়ছো, সুতরাং তোমাদের রিভাইজ হয়ে গেল আশা করি। তো এই প্রমাণগুলো তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে, কারণ এগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে রচনামূলক না আসলেও দেখা যাচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নে হরহামেশাই এসে থাকে। সুতরাং এই প্রমাণগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করার জন্য কিছু ফর্মুলা মনে রাখা প্রয়োজন, কারণ ফর্মুলা ছাড়া যেহেতু অঙ্ক সলভ করা কখনোই সম্ভব না। তো কিছু ফর্মুলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। কাজ ডাব্লিউ সমান হচ্ছে এফএস, এবং এটা যদি অ্যাঙ্গেলে কাজ করে, সাপোজ এটা একটা বস্তু, এটাকে যদি আমরা অ্যাঙ্গেলে সরাই, তাহলে কি, যদি এখানে কোন ভূমির সাথে থাকে, তাহলে আমাকে অবশ্যই ভূমি অংশটা নিতে হবে। অর্থাৎ বস্তুর দিকে বস্তু বরাবর যে সরণটা হয় সেটা হচ্ছে কি ভূমি বরাবর। তাহলে এখানে যদি অ্যাঙ্গেলে থাকে তখন সূত্র হয়ে যাবে এফএস কস থিটা। আবার ক্ষমতা বি সমান ডাব্লিউ ভাগ টি, এবং পটেনশিয়াল এনার্জি সমান mgh, কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ mv স্কয়ার, আইএসপি সমান হচ্ছে পিল্যান্ড ডিভাইডেড বাই 4500, এবং যান্ত্রিক দক্ষতা সমান হচ্ছে বিএইচপি ব্রেক হর্স পাওয়ার ডিভাইডেড বাই ইন্টিগ্রেটেড হর্স পাওয়ার, বা বিএইচপি ভাগ আইএইচপি। তাহলে এই প্রমাণগুলো আমাদের পড়তে হবে, মনে রাখতে হবে, তাহলে আমরা অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সময় যেহেতু স্বল্প, উত্তর দেওয়া সম্ভব না এই মুহূর্তে। তোমাদের জন্য বাইরের কাজ রয়েছে। কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের যে প্রমাণগুলো দেখানো হলো সেগুলো বাসায় চর্চা করা ও সেশনাল খাতায় লেখা। তোমাদের যখন ক্যাম্পাস খুলবে তখন সেশনাল খাতা হিসাবে তোমাদের শ্রেণী শিক্ষককে এটা জমা দিবে। তোমরা পরবর্তীতে যদি এই ক্লাসটি আবার দেখতে চাও, তোমাদের ভিজিট করতে হবে www.skills.gov.bd/gte। আমাদের পরবর্তী আলোচনা হবে কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়েরই অঙ্কের সমাধান। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়কে আমরা দুইটি পার্টে ভাগ করছি। প্রথমটি হচ্ছে যে আমরা কিছু কাজ ক্ষমতা শক্তি সংক্রান্ত কিছু সংজ্ঞা এবং প্রমাণ নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আলোচনা হবে কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের অঙ্কের সমাধান নিয়ে ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।